ইসলামী ব্যাংক ইস্যুতে সংসদে উত্তপ্ত বাক্য বিনিময়। দাঁড়িপাল্লায় ভোট দিতে 22,000 কোটি টাকা বিতরণের অভিযোগ। মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায়। বিজিবির শক্ত অবস্থানে পিছু হটছে বিএসএফ। শূন্য রেখায় মানবিক বিপর্যয়ের শঙ্কা। দিল্লিতে মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বাড়তি নজর। স্বচ্ছতা পেলে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ দেওয়া হবে, অবৈধ অভিবাসীদের ফেরত পাওয়ার ব্যাপারে কোন একটি নীতি তৈরি হবে বলে আমরা আশা করি। বাজেটে সামাজিক সুরক্ষায় থাকছে বিশাল বরাদ্দ। অর্থের সঠিক বন্টন নিশ্চিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ। অন্তর্বর্তী সরকার ইনসাফ করতে ব্যর্থ। এখন সবখানে চলছে রাজনৈতিক হস্তক্ষেপ, মন্তব্য জামাত আমিরের। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার রায় স্থগিত। অধিকতর যাচাই প্রয়োজন বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় 2 জন আটক। চাঁদাবাজি নাকি আধিপত্য খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং সাথে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে দাঁড়িপাল্লায় ভোট দিতে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এখন এই ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন ইস্যুতে আন্দোলন করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সংসদ অধিবেশনে এমন অভিযোগ সরকারের মন্ত্রীদের। আর বিরোধী দলীয় নেতাদের অভিযোগ, এই ব্যাংকের ওপর পুরনো দখলবাজদের চোখ পড়েছে। মঙ্গলবার বাজেট অধিবেশনে এসব কথা বলেন তারা। বেশ কিছুদিন ধরে নতুন চেয়ারম্যান নিয়োগ ও পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ নানা ইস্যুতে আলোচনায় ইসলামী ব্যাংক। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এবার সংসদেও পাল্টাপাল্টি অবস্থানে সরকারি ও বিরোধী দল। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে বিরোধী দলীয় নেতারা ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। বলেন, ব্যাংকটিতে চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে। 82% এস আলমের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, স্টেট ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। তিনি যখন ডেপুটি গভর্নর, তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে তাকে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। অভিযোগের বিপরীতে সরব হয় সরকার পক্ষ। তারা বলেন, যে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। পর্দার আড়ালে থেকে গ্রাহক বেশে আন্দোলনের পাশাপাশি সুযোগ খুঁজছে একটি পক্ষ। এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। মানে স্পিকার, ফুল
এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটাই তো উদ্দেশ্য। সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে। সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সংসদ অধিবেশনে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের জন্য 4% সুদে 500 কোটি টাকার একটি বিশেষ তহবিলের কথা উঠে আসে। 13,17,000 কৃষককে ঋণ মওকুফে এখন পর্যন্ত 1,570 কোটি টাকার তহবিল সহ সরকারের জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ও তুলে ধরেন সরকার দলীয় সদস্যরা। সারা দেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী কৃষকগণ এই সুবিধা পেয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নতুন করে মঙ্গলবার আর কাউকে পুশিনের চেষ্টা করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির কড়া অবস্থানের পাশাপাশি সারা রাত পাহারায় থাকছেন স্থানীয়রাও। সীমান্ত এলাকায় আতশবাজি ফুটিয়ে বিএসএফকে সতর্কবার্তা পাঠিয়েছে বিজিবি, আর সচেতনতা ধরে রাখতে চলছে মাইকিংও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিন ধরে বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর শক্ত অবস্থানের কারণে পিছু হটছে তারা। মঙ্গলবার দেশের প্রায় সব সীমান্ত থেকে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার দিবাগত মধ্যরাতে জামালপুরের দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারের চর এলাকায় 18 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশিন চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি জানায়, সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও বিজিবির সাথে লাঠি সোঁঠা নিয়ে সীমান্তে অবস্থান করছেন স্থানীয়রাও। ইন্ডিয়া থেকে যে লোকজন তারা এবারে দেওয়ার চিন্তা ভালো করে, তাদের সাথে আমরা সহযোগিতা করে তারা যেন কোনোভাবে এখানে না আসতে পারে, তার জন্য আমরা অনেক সতর্ক আছি। সবসময় বিজিবির সাথে আছে, যাতে ভারতের কোনো বাংলাদেশের লোক আমার বাংলাদেশে না ঢুকতে দেয়। জামালপুর ব্যাটালিয়নের 35 বিজিবির অধীনে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা ও ইসলামারী সীমান্তে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। এছাড়া উপজেলার ইসলামারী সীমান্ত দিয়ে 12 থেকে 13 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের মুখে ব্যর্থ হয় এই অনুপ্রবেশ চেষ্টা। লালমনিরহাট সীমান্ত এলাকার জিরো লাইনে মঙ্গলবার কাউকে দেখা যায়নি। বিজিবির পাশাপাশি কড়া পাহারা অব্যাহত রেখেছেন গ্রামবাসীও। পাশাপাশি সীমান্তে আতশবাজি ফুটিয়ে বিএসএফ কে সতর্কবার্তাও পাঠিয়েছে বিজিবি। সচেতনতা বৃদ্ধিতে চলছে মাইকিংও। আমাদের দেশে প্রতিনিয়ত পুশিং করার চেষ্টা চলছে অবৈধভাবে। আমরা এলাকাবাসী বিজিবির সাথে আছি। সেই পূর্ববর্তী সময়ে আমরা চেষ্টা করছি, এখন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে। এদিকে পঞ্চগড়ের সেই 10 জনকে সরিয়ে নেওয়ার পর নতুন করে পুশিনের আর কোনো খবর পাওয়া যায়নি। 277 কিলোমিটার ভারতীয় সীমান্ত বেষ্টিত এই জেলায় বিজিবি কড়া পাহারায় রয়েছে, সাথে রয়েছেন সাধারণ মানুষও। আমরা সারাইত পাঠাচ্ছি না, বিজিবি সহ যে ভারত থেকে মানুষ পাঠাচ্ছে, পাঠা দিন আমার গ্রামবাসী সবাই মিলে বিজিবি সহ পাঠা করছে। আমাদের বাংলাদেশে পাগলগুলো পাঠিয়ে দেয়। এদিকে অবৈধ অনুপ্রবেশ রোধে মেহেরপুর, ঠাকুরগাঁও, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় লোকবল ও টহল বৃদ্ধি করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমান্তে আস্থা ও সমন্বয় বাড়ানোর পরীক্ষায় পরিণত হয়েছে 57তম বিজিবি বিএসএফ সম্মেলন। পুশিন ঘিরে উত্তেজনার মধ্যেই দিল্লিতে চলছে মহাপরিচালক পর্যায়ের এই 4 দিনের আয়োজন। বিশ্লেষকদের ধারণা, অবৈধ অভিবাসী শনাক্তকরণ এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট কাঠামো তৈরির চেষ্টা করবে ঢাকা দিল্লি। পুশিন পুশব্যাক ঘিরে সীমান্তে এখন চরম উত্তাপ। ভারত ঠেলে দিচ্ছে আর প্রবেশে বাধা দিচ্ছে বাংলাদেশ। তাই দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখায় অবস্থান করছেন অনেকেই। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের শঙ্কা। এমন কঠিন বাস্তবতার মধ্যেই দিল্লিতে চলছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলন। সীমান্ত উত্তেজনা বাড়ায় এবারে বৈঠক গুরুত্ব পাচ্ছে আগের তুলনায় অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ এবং মোদী সরকারের কঠোর সীমান্ত নীতির প্রভাব এই বৈঠকে পড়তে পারে। এজেন্ডাগুলো ছিল অবশ্যই পুশব্যাক, পুশিং এবং একইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়টাও আছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গ আসবে, এছাড়া অবৈধ পাচার ইত্যাদি সেগুলো কিভাবে সীমান্তে কমানো যেতে পারে, সেই বিষয়গুলো প্রধানত আলোচ্য বিষয়। বাংলাদেশও পুশির নিয়ে উদ্বিগ্ন। ঢাকার অবস্থান যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। মত বিনিময় হলে একটা এ ব্যাপারে স্বচ্ছতা পাওয়া যাবে। স্বচ্ছতা পেলে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, অবৈধ অভিবাসীদের ফেরত পাওয়ার ব্যাপারে কোন একটি নীতি তৈরি হবে বলে আমরা আশা করছি। বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকের সবচেয়ে বড় সাফল্য হতে পারে অবৈধ অভিবাসী ইস্যুতে একটি স্বচ্ছ ধারণা ও সমন্বিত অবস্থান তৈরি করা। আর তার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ সীমান্ত সহযোগিতা ও পরবর্তী বৈঠকের দিক নির্দেশনা। আসমাতুলি, নিউজ 24। ক্রমবর্ধমান দারিদ্রতার আঘাত সামলাতে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ, যুক্ত হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচি। সব মিলিয়ে বরাদ্দের পরিমাণ 1,45,000 কোটি টাকা। এ অর্থের সঠিক বন্টন ও উপকারভোগী নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। প্যারালাইসিসের নিষ্ঠুর থাবায় শরীর অচল হয়েছে অনেক আগেই। সেই থেকে ভাসানটেক বস্তির রোকেয়া বেগমের বেঁচে থাকার সংগ্রাম চলছে ভিক্ষা করেই। কিন্তু এত বছরেও তার কাছে পৌঁছায়নি সরকারের কোনো সহায়তা। ভাতার জন্য বারবার আবেদন করেও মেলেনি সাড়া। এই বস্তির আরেক বিধবা জমেলা খাতুন আগে বয়স্ক ভাতা পেলেও অজানা কারণে সেটি এখন বন্ধ। বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডও এখনো আসেনি জমেলার ঘরে। আগে পাইতাম, ধরেন বয়স্ক ভাতা পাইতাম, এখন খাওয়া পাই না, আর ফ্যামিলি কার্ডও পাই না, কিছু পাই না। আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে গত 4 বছরে বিপুল সংখ্যক মানুষ নেমে এসেছে দারিদ্র্য সীমার নিচে। এসব মানুষের কথা মাথায় রেখেই আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দ বাড়ছে 14% বেশি। বাড়ছে সুবিধাভোগীর সংখ্যাও, বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী 1 বছর ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন 41 লাখ নারী। কৃষক কার্ড দেয়া হবে 42.5 লাখ। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, সামাজিক বৈষম্য কমানো এবং জীবনমান উন্নয়নে এবারের বাজেটেও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি এবং মাথাপিছু বরাদ্দের হার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে সরকার। তবে সেক্ষেত্রে প্রকৃত দরিদ্র মানুষের সংখ্যা নিরূপণ এবং তাদের হাতে ভাতা পৌঁছানো এ খাতের অন্যতম চ্যালেঞ্জ। বাজেটে বয়স্ক ভাতার সুবিধাভোগী বেড়ে হচ্ছে 62 লাখ। 50 টাকা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে ভাতা। বাড়ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যাও। 100 টাকা বেড়ে প্রতিবন্ধী ভাতা হচ্ছে 1000 টাকা। বাড়ছে শিক্ষা বা উপবৃত্তি ভাতার পরিমাণ। দরিদ্র, নিম্ন আয় বা সাধারণ মানুষ তাদের কিভাবে আরেকটু তাদের এম্পাওয়ার করা যায় আর্থিকভাবে, এটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন। চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা হচ্ছে দ্বিগুণ। বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ থাকছে 237 কোটি টাকা। তবে এসব কর্মসূচি বাস্তবায়নে অর্থের সুষ্ঠু ব্যবহার নিয়ে রয়েছে সংশয়। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় উপকারভোগী নির্বাচন বন্ধে কঠোর হতে হবে সরকারকে। সরকার জানে শুধু 18.5% মানুষ গরিব এবং 5.6% মানুষ হতদরিদ্র, কিন্তু এই 5.6% কারা সেটা কিন্তু সরকার বলতে পারে না। যে কারণে সরকার যখন সামাজিক নিরাপত্তার কাজ করতে যায় তখন ভুলগুলা হয়। এছাড়া মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য থাকছে সম্মানী। থাকবে কর্মহীন শ্রমিকদের সুরক্ষা কর্মসূচিও। এর আওতায় 15,000 শ্রমিককে মাসে ভাতা দেওয়া হবে 5,000 টাকা, সর্বোচ্চ 3 মাস। এ খাতে 22,64 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সরকার দেশের আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিভিন্ন পদে অপরাধীদের বসানো হচ্ছে আর অন্তর্বর্তী সরকারও ইনসাফ করতে ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন তিনি। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের পক্ষ থেকে ছায়া বাজেট প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদে জাতীয় বাজেট পেশের দুদিন আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী অর্থ বছরের ছায়া বাজেট উপস্থাপন করা হয়। 8,39,500 কোটি টাকার সেই বাজেট প্রস্তাবে ঘাটতি 1,73,579 কোটি টাকা। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেট কার্যকর করা সম্ভব নয় বলে জানান জামায়াত আমির। বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে এখন নানা বক্তব্য পাওয়া যাচ্ছে। তা থেকে বলা যায় ওই সরকার ইনসাফ করতে পারেনি। জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল, তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করার সমালোচনা করেন জামায়াতের আমির। বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের ধারা অব্যাহত রাখতেই বিএনপি গণভোট অস্বীকার করেছে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলোতে আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শেয়ার মার্কেটের মতো ব্যাংকিং খাতেও বিপর্যয় নেমে আসবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। সংসদেও বাজেট সম্পর্কে জামায়াতে ইসলামী তাদের পরামর্শ তুলে ধরবে বলে জানানো হয়। প্রস্তাবনা আমরা করব। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চূড়ান্ত শুনানি 16 জুন। মঙ্গলবার এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি নিয়ে অধিকতর যাচাই বাছাই প্রয়োজন। আর অপর পক্ষের আইনজীবী মনে করেন, বিচারাধীন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করে সরকার ঠিক করেননি। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার রায় দিয়েছিল হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যার শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অপরপক্ষে আইনজীবী শিশির মনির। শুনানি শেষে হাইকোর্টের রায়টি স্থগিত করেছেন আপিল বেঞ্চ। চূড়ান্ত শুনানি হবে 16 জুন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। প্রয়োজন অধিকতর যাচাই বাছাই। বিচার প্রশাসন আমাদের প্রশাসনের করার ক্ষেত্রে আমাদের অধিকতর যাচাই বাছাই পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরও অধিকতর যাচাই বাছাই করে আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। এদিকে বিচার চলা অবস্থায় এ সচিবালয় বিলুপ্ত করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে। আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। গত 19 মে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের 15 কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি করে সরকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। জড়িত বাকিদের ধরতেও চেষ্টা চলছে। এদিকে চাঁদাবাজি নাকি আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যা, সেটি খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার সন্ধ্যা 7:30। ভিডিও ফুটেজে দেখা যায় রাজধানীর মৌচাকে ভাগ্নের সাথে কথা কাটাকাটি আর সেটিরই মীমাংসা করতে যান মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে খুন হন তিনি। ঘটনার একদিন পরেও আতঙ্কে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মুখ খুলতে চাইছেন না কেউ। ওখান থেকে ডিউটি করে আইসা দেখি এখানে ভাই লোকজন জড়াও, তারপরে বাসায় চলে গেছি। এইখানে আর কোনো কিছু করতে পারতেছি না। কাজ শেষ, আমরা চলে গেছি, আমরা কিচ্ছুই দেখিনি। আমরা দোকান বন্ধ করতেছিলাম, এখানে অনেক লোক আইছিল, লোক ভিড়, এতটুকু আমরা দেখছি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন আনারকলি মার্কেটের 300 দোকানের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই বিল্লালকে খুন করা হয়েছে। আমি চাই রমনা অঞ্চলে এই ফুটপাত নিয়ে, এই চাঁদাবাজি নিয়ে যত ঝামেলা, রমনা অঞ্চলে যতগুলো ফুটপাত আছে, বিশেষ করে আনারকলি মৌসাকে জায়গাটুকু অবৈধ দখলবাজি। আমি একটা ওই মার্কেটের আমি সেক্রেটারি, সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক সমিতির। এই যে ফুটপাত নিয়ে এ পর্যন্ত আমরা 3বার উচ্ছেদ করছি। এই ঘটনায় মামলা হয়েছে রমনা মডেল থানায়। মঙ্গলবার সকালেই যুবদল নেতা আলামিনকে মুন্সিগঞ্জ থেকে আর আরেক যুবদল কর্মী রিয়াজুলকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আলামিন সে 19 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, আর রিয়াজুল তিনি যুবদল কর্মী বলে আমরা জেনেছি। তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি মার্কেটের চাঁদাবাজি মূল কারণ সেটি খতিয়ে দেখা হচ্ছে বলছে পুলিশ। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়টাতে আসলে মুখ্য নয়। আমরা ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে, যতটুকু সম্পৃক্ত আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুনিরা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন কেউ ছাড় পাবে না বলেও জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স সহ পূর্ণাঙ্গ রায়ের কপি হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার 2 আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এর আগে রবিবার মামলার রায়ে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জবাবের কপি জমা দেওয়া হয়। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে সেই জবাব দিতে সময় বৃদ্ধির আবেদন করে আদ্দিন কর্তৃপক্ষ। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।